করছিলাম স্নেহা? স্যার আমরা কর্পোরেট ট্যাক্স এর নতুন চ্যাপ্টার শুরু করছিলাম। পার্ট বি এর 3টা অঙ্ক আপনি সিলেক্ট করে দিছিলেন, বলছিলেন পার্ট বি এর এই 3টা অঙ্কই ওটা বলছিলেন স্যার করতে। আমি স্যার করছি স্যার, পার্ট বি এর 2টা করতে পারছি স্যার। 3 নাম্বারটা আমার কাছে একটু যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল একটু মানে হয্যবরল লাগতেছিল, কারণ স্যার 3 নাম্বারটা আমি করি নাই। আচ্ছা, 1 আর 2 করছো? হ্যাঁ স্যার। 1 আর 2 এর ইপিএসটা কি ওদের দেওয়া রেজাল্টের সঙ্গে মিলছে? হ্যাঁ স্যার মিলছে। তাহলে আমার মনে হচ্ছে 1 আর 2 এ তোমার কোনো সমস্যা হয়নি, তাই না? না স্যার। তাহলে স্নেহা আমি 3 নাম্বারটা পড়ছি, তুমি খালি একটু দেখো। হ্যাঁ, প্রশ্ন তোমার কাছে বই আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার বই আছে আমার কাছে। আমি পড়ছি, তুমি দেখো। স্যার একটু এ প্রোডাকশন, হ্যাঁ ওটা বের করো, পেজ নাম্বার 13। হ্যাঁ হ্যাঁ স্যার বের করছি। A production company has 15,000 equity shares of টাকা 100 each. এটা হচ্ছে প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে আমাদের আগে থেকে 15,000 ইকুইটি শেয়ার ছিল, যার এক একটার দাম 100 টাকা করে। আমরা এখান থেকে শেয়ারের মূল্য পেয়েছি এক একটার দাম 100 টাকা। আর আমরা প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমরা নাম্বার অফ ইকুইটি শেয়ার পেয়েছি 15,000। এটা কিন্তু প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, মনে রেখো। প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে নাম্বার অফ ইকুইটি শেয়ার যেটা থাকে, সকল অল্টারনেটিভের মধ্যে সেটা কমন হয়ে যায়। জি স্যার। In its present capital structure, the company needs 25 lakh for extension of their project. আর নতুন ব্যবসা সম্প্রসারণের জন্য এই প্রতিষ্ঠানে নতুন আরো 25 লক্ষ টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন। So they are considering the following method of finance. তারা এই নিচের এই তথ্যগুলোকে, এই উৎসগুলোকে তারা বিবেচনা করছে। কি কি? 10,000 ইকুইটি শেয়ারস অফ টাকা 2,000 ইচ। ওনারা এই 25 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য 10,000 ইকুইটি শেয়ার ইস্যু করবে, প্রতিটির দাম 20 টাকা করে। আর বাকি দেখো তো, তুমি 10,000 সঙ্গে 200 গুণ করো। 10,000 সঙ্গে 200 গুণ করলে দেখো 20 লাখ টাকা হবে। 10,000 সঙ্গে 200 গুণ করো, তাহলে দেখো 20 লাখ হবে। জি স্যার। এই 20 লক্ষ টাকা সে সংগ্রহ করবে তোমার শেয়ার ইস্যু করে। তাহলে বাকি থাকে আরো 5 লাখ, তাই না? আরো 5 লাখ টাকা বাকি থাকে না? বাকি থাকে আরো 5 লাখ। সেই 5 লক্ষ স্যার বুঝি নেই, আরো যে 5 লাখ বাকি থাকে ও 25 লাখের ভিতরে। আমাদের তো টোটাল 25 লক্ষ টাকা দরকার, তাই না? তো M1 নাম্বার অল্টারনেটিভে আমরা ওই 25 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে আমরা 10,000 শেয়ার ইস্যু করব 200 টাকা দামের। তাহলে শেয়ার ইস্যু করে আমরা সংগ্রহ করতেছি তাহলে 20 লাখ। জি স্যার। তাহলে আমাদের আরো 5 লাখ লাগে না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সেইটা আমরা সংগ্রহ করছি বন্ড ইস্যু করে, অর্থাৎ যে বন্ডের উপরে সুদ দিতে হবে 10% হারে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার অল্টারনেটিভে M1 অল্টারনেটিভে আমাদের সাধারণ শেয়ার ইস্যু করতে হবে হচ্ছে তোমার 10,000, আর বন্ড ইস্যু করতে হবে হচ্ছে বাকি 5 লক্ষ টাকা, বুঝছো? জি স্যার। তাহলে M1 অল্টারনেটিভে আমাদের সাধারণ শেয়ার ইস্যু করতেছি, আবার বন্ডও ইস্যু করতেছি, ঠিক না? জি স্যার। আর M2 অল্টারনেটিভে দেখো, M2 অল্টারনেটিভে বলছে 14% বন্ড অফ 50%, তার মানে 25 লক্ষ টাকার 50%, অর্থাৎ 12.5 লক্ষ টাকা। 25 লক্ষ টাকার 50% মানে কিন্তু 12.5 লক্ষ টাকা, বুঝছো? কিন্তু স্যার এখানে 14% দিয়ে কি বুঝে? 14% এটা হচ্ছে এই বন্ডের উপরে সুদ হবে, এই বন্ডের উপরে সুদ হবে 14% হারে, কিন্তু মোট টাকার 50% নেব আমরা বন্ড, বুঝছো? আচ্ছা জি স্যার বুঝতে পারছি। তো আমাদের মোট টাকাটা কত? আমাদের মোট টাকাটা তো 20 লাখ, 25 লাখ। তো 25 লাখের 50% মানে 12.5 লাখ টাকা না? জি স্যার। তাহলে 12.5 লক্ষ টাকা আমরা সংগ্রহ করব বন্ড ইস্যু করে, সেই বন্ডের উপর সুদ দিতে হবে 14%, বুঝছো? জি স্যার। তাহলে বাকি যে 12.5 লক্ষ টাকা, সেটা আমরা প্রিফারেন্স শেয়ার ইস্যু করব, আর সেই প্রিফারেন্স শেয়ারের উপরে সুদ দিতে হবে 10%, দেখছো? জি স্যার। সেই প্রিফারেন্স শেয়ারের উপরে সুদ দিতে হবে 10%, বুঝতে পেরেছো? এবার দেখো এক্সপেক্টেড ইবিআইটিটা হচ্ছে 5,90,000।
ইবিআইটি বলে দিয়েছে, আর ট্যাক্স রেট বলে দিয়েছে 30%, তোমাকে ইপিএস বের করতে বলছে। তুমি কি অঙ্কটা এখন করতে পারবে নাকি আমি তোমাদেরকে এখন হাতে হাতে করাবো? স্যার অঙ্কটা এখন করতে পারবো স্যার। স্যার এই যে M1 এর ভিতরে স্যার 10% বন্ড, এটা কি স্যার 25 লাখের 10% না? না না, সুদ 10%। 10% হচ্ছে সুদ ধরতে হবে 10%, হ্যাঁ। আর বন্ডের পরিমাণ 5 লাখ, তারপরে তুমি ইন্টারেস্ট ধরবা 5 লাখের উপর 10% 50,000 টাকা ধরবা হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্ট। স্যার বুঝতে পারছি স্যার, করতে পারবো। 20 লাখ টাকার ইকুইটি শেয়ার ইস্যু হবে, আর বাকি 5 লাখ টাকা ঋণ ইস্যু হবে, সেই ঋণটার জন্য সুদ হবে 10%, বুঝছো? জি স্যার। তো এখন কি তোমার কাছে মনে হচ্ছে তুমি 3 নাম্বারটা পারবে? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, স্যার try আমার আরেকটা প্রশ্ন, বলো। স্যার আরেকটা প্রশ্ন ছিল, ওরা যে স্যার সলিউশনে স্যার যে এই যে প্রত্যেকটা অঙ্কের সলিউশনে স্যার এই যে আর্নিং ফর ইকুইটি হোল্ডার্স অ্যামাউন্টটা বের করে স্যার জেড টার্মসে জেড টার্মটা হবে এখানে স্যার, আমি জেড না টেনে এখানে আবার ভাগ দিয়ে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিয়ে তারপর ইপিএস টা বের করব। ওইটাই আমরা করবো, ওনাদের মতন করবো না, আমরা ওইটাই করবো। আচ্ছা ভাগ দিয়ে আমরা ইপিএস টা বের করে এরপর আমরা ক্লোজ করবো, ঠিক আছে? জি স্যার। স্যার পারবো এবার, তাহলে সমস্যা 3 পারবে। আচ্ছা, এরপরে আর কোনটা সমস্যা হয়েছে তোমার? স্যার আর কোনোটা সমস্যা হয়নি, আপনি 3টা অঙ্ক করতে দিয়েছিলেন। তাহলে চলো এরপর এবার আমরা বলছেন সরাসরি বোর্ডের কোশ্চেন সলভ করি। হ্যাঁ হ্যাঁ স্যার, এরপর বলছেন বোর্ডের কোশ্চেন করাবেন। হ্যাঁ, বোর্ডের কোশ্চেনটা আমরা সলভ করি, চলো। আমি প্রথমে 12 নম্বর অঙ্কটা পড়ছি, পেজ নাম্বার 24। জি স্যার। আমি পড়ছি, তুমি দেখো স্নেহা যে তুমি নিজে নিজে অঙ্কটা করতে পারবে কিনা। ওনারা যেভাবে করে করুক, কিন্তু তুমি অঙ্কটা বুঝতে পারছো কিনা সেটা দেখো। আচ্ছা স্যার। এতদিন যা করেছে তার ভিত্তিতে ওনারা 2015 সালের কোশ্চেন এমবিএ পরীক্ষা, এমবিএ কোশ্চেন এটা, অর্থাৎ এখান থেকে এমবিএ কোশ্চেন হয়েছিল। সেই কোশ্চেনে ওনারা 2015-তে যে অঙ্কটা আসছিল আমি পড়ছি। The capital structure of ABC Limited is composed of common stock capital of টাকা 1 লক্ষ, যেখানে 1000 শেয়ার দেওয়া আছে যার প্রতিটির দাম 100 টাকা করে। এটা কিন্তু প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের কথা ওনারা বলছে। তুমি জানো প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে যে নাম্বার অফ শেয়ারটা থাকে সকল অল্টারনেটিভের ক্ষেত্রে ওটা কিন্তু কমন হয়ে যায়। এন্ড 15% ডিবেঞ্চার অফ টাকা 2 লাখ, এবং প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে আমাদের ডিবেঞ্চারও ছিল। মোট 2 লক্ষ টাকার ডিবেঞ্চার ছিল, যে ডিবেঞ্চারের উপর সুদ হবে 15%। তাহলে তুমি 2 লক্ষ টাকার উপরে 15% সুদ ধরলে দেখো 30,000 টাকা মনে সুদ হয় নাকি? 2 লক্ষ টাকার উপর 15% সুদ ধরলে 30,000 টাকা সুদ হয়। এই সুদটা কিন্তু সকল অল্টারনেটিভের ঘরে কমন হয়ে যাবে, কারণ এটা প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারই ছিল। তাহলে তুমি দেখো এই অঙ্কে আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে নাম্বার অফ ইকুইটি শেয়ার আছে 1000। এই 1000টা অল্টারনেটিভ, নিচে যদি একাধিক অল্টারনেটিভ দেয়ও ওনারা, সেই অল্টারনেটিভের মধ্যে এটা কমন থাকবে, নাম্বার অফ শেয়ার 1000। আর বন্ড ছিল আমাদের 2 লক্ষ টাকা ডিবেঞ্চার ছিল, যে ডিবেঞ্চারের উপরে সুদ হবে 15%। তাহলে এই 15% সুদ হলে হবে 30,000 টাকা। তাই নতুন টাকা তুমি যাই সংগ্রহ করো না কেন, এই 30,000 টাকার ইন্টারেস্ট কিন্তু তোমাকে সকল ক্ষেত্রেই দিতে হবে। এরপরে আসো, কর্পোরেট ট্যাক্স রেট বলে দিয়েছে 25%। আর কোম্পানির লাস্ট ইয়ার ডাটার মধ্যে সেলস বলছে 20,000 সেলস 10 টাকা করে। আচ্ছা স্নেহা, এরকম ইনকাম স্টেটমেন্ট তুমি তো এর আগে করেছো মনে হয়, সেলস। আচ্ছা আগে আমাকে বলো, লিভারেজ তোমরা এর আগে কখনো করেছো কিনা? লিভারেজ স্যার করছিলাম তো, লিভারেজ আনলিভারেজ। আচ্ছা, ডিওএল ডিএফএল মনে পড়ে এগুলো? ডিওএল ডিএফএল ডিটিএল মনে পড়তেছে না, করছিলাম। আচ্ছা এখানে করা আছে, আমি এদেরটা দেখা, এরা ভুল করেনি। তুমি কোশ্চেনের দিকে তাকাও, এখানে সেলস বলে দিয়েছে 20,000 ইউনিট 10 টাকা করে। যখন অঙ্কে সেলস থাকে তখন সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাওয়া যায় সিএম, সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিলে পাওয়া যায় ইবিআইটি। আমি কিন্তু একটা ইনকাম স্টেটমেন্ট লিখে দিয়েছিলাম স্নেহা এই চ্যাপ্টারটা শুরু করতে গিয়ে। আমি তোমাদেরকে একটা ইনকাম স্টেটমেন্ট লিখে দিয়েছিলাম, সেখানে কিন্তু আমার ইনকাম স্টেটমেন্টটা একদম সেলস থেকে শুরু হয়েছিল, খেয়াল করেছো? হ্যাঁ 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 স্যার।
সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পেয়েছিলাম সিএম, সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা পেয়েছিলাম ইবিআইটি, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা পেয়েছিলাম ইবিটি। মনে আছে তোমার এটা? হ্যাঁ স্যার, ইপিএস টা কিভাবে করব স্যার সেটার জন্য যে ইনকাম স্টেটমেন্ট আমি বলেছিলাম সেখানে ইবিআইটি থেকেও শুরু হতে পারে, আবার সেলস থেকেও শুরু হতে পারে। আমাদের এই অঙ্কটাতে কিন্তু ইপিএস বের করতে হলে তোমাকে সেলস থেকে শুরু করতে হবে, বুঝছো? সেলস থেকে শুরু করতে হবে। তাহলে দেখো এখানে ওনারা সেলস দিয়েছে 20,000 ইউনিট, 10 টাকা করে। ভেরিয়েবল কস্ট বলেছে ওনারা 4 টাকা করে, ফিক্সড কস্ট বলে দিয়েছে 70,000। তাহলে এই তিনটা টাকা থেকে তুমি ইবিআইটি বের করতে পারবে। ওনারা আর কোনো ইনফরমেশন দেয়নি, কোনো ইন্টারেস্ট দেয়নি এখানে। ও উপরে ইন্টারেস্ট আছে তো? হ্যাঁ আছে, ইন্টারেস্ট আছে উপরে। তাহলে আমরা ইএটি পর্যন্ত বের করতে পারবো। ট্যাক্স রেটও বলে দিয়েছে বোধহয়, নাকি কোথাও ট্যাক্স রেট কোথাও দেওয়া আছে? হ্যাঁ বলছে 25%। তাহলে আমরা ইএটি পর্যন্ত বের করতে পারবো। ওনারা প্রশ্নের মধ্যে বলছে 1 নাম্বার রিকোয়ারমেন্টে খেয়াল করো, হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ এন্ড টোটাল লিভারেজ। ডিওএল, ডিএফএল এবং ডিটিএল বের করতে বলছে। কিভাবে লিভারেজটা বের করতে হয়? লিভারেজ বের করতে গেলে আগে কিন্তু নেট ইনকাম পর্যন্ত বের করতে হয়। এবার হচ্ছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনক্রিজিং সেলস বাই 40% and 60%। আচ্ছা, এই ইম্প্যাক্টের ব্যাপারটা একটু তোমাদেরকে বুঝাই বলি, যে যদি তোমার এই ইবিআইটিটার উপর কি প্রভাব পড়বে যদি আমার সেলসটা 40% এবং 60% বাড়ে। এটাকে বলা হয় ইম্প্যাক্ট অফ বা ইফেক্ট অফ লিভারেজ বলা হয় এটাকে বলা হয় ইফেক্ট অন লিভারেজ। তো যাই হোক, তুমি যদি বলো তো আমি অঙ্কটা তোমাকে করে বুঝাই দিই, কি বলো? হ্যাঁ স্যার, ভালো হয়। তাহলে নাও, খাতা নাও। জি স্যার। জি স্যার, রেডি আমি। দেখো অঙ্কটা আমি তোমাকে করে দিচ্ছি। ওনারা দুটো প্রশ্ন করেছে। প্রথমে ডিগ্রি অফ লিভারেজ বের করতে বলছে, আর তারপরে ওনারা বলেছে যে কি প্রভাব পড়বে যদি আমাদের সেলসটা 40% এবং 60% ইনক্রিজ করে। তাই এই অঙ্কটা যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে প্রথমে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। প্রেজেন্ট লেভেলটা দেওয়া আছে তোমার সেলসের, প্রেজেন্ট সেলস ইউনিট দেওয়া হচ্ছে 20,000। এরপরে 40% ইনক্রিজ এবং 60% ইনক্রিজ, তিনটার জন্য আলাদা আলাদা ভাবে তোমাকে তিনটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। চলো অঙ্কটা নম্বর 12, আমি 12 নম্বর অঙ্কটা করে দিচ্ছি তোমাকে। আমরা প্রথম যে ওয়ার্কিংটা করবো এটা একটা ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ আর্নিং আফটার ট্যাক্স। ইএটি, আমরা ইএটি পর্যন্ত বের করব। আচ্ছা, ওনারা তো মনে হয় আমাদেরকে ইম্প্যাক্ট দেখাতে বলছে না, তাহলে ইপিএস পর্যন্ত দেখাতে হবে। তাহলে আর্নিং পার শেয়ার দেখাতে হবে। ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার, ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার ইপিএসটা আমরা বের করব। আর এই ইপিএসটা আমরা বের করব এখন আমাদের প্রেজেন্ট লেভেলটা হচ্ছে তোমার 20,000 সেলস ইউনিট, আর এরপরে 40% ইনক্রিজ আর 60% ইনক্রিজের জন্য আরো দুটো, তাহলে আমাদের টোটাল ঘর হবে 3টা। তাহলে চলো আমরা ঘরটা নিই।
পার্টিকুলার্স এর জন্য একটা, আর ওদিকে হবে 3টা। পার্টিকুলার্স এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টটা হচ্ছে 20,000 ইউনিট। প্রেজেন্টটা হচ্ছে 20,000 ইউনিট, আর এরপরে লিখবো 40% ইনক্রিজ। 40% ইনক্রিজ, দেখো তো 20,000 এর 40% মানে 8,000 বাড়বে না? দেখো তো 20,000 এর 40% মানে 8,000 বাড়লে হবে কত? 28,000 ইউনিট। হ্যাঁ স্যার 8,000। আর এরপর 60% ইনক্রিজ বলছে। ইনক্রিজ, দেখো 20,000 এর 60% মানে কিন্তু আরো 12,000 বাড়বে, তাহলে হবে 32,000 ইউনিট। আর দেখো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ওনারা আমাদেরকে বলছে যে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 10 টাকা করে। তাহলে আমরা প্রথমে লিখে দেবো সেলস এট দ্য রেট অফ টাকা 10। তাহলে দেখো তো 20,000 এর সঙ্গে 10 গুণ করলে হবে 2 লাখ, 28,000 এর সঙ্গে 10 গুণ করলে হবে 2,80,000, আর 32,000 এর সঙ্গে 10 গুণ করলে হবে 3,20,000। আমরা সেলস কিন্তু লিখে ফেলছি। এরপর আমরা এখান থেকে লেস করবো লেস ভেরিয়েবল কস্ট। আর দেখো আমাদের ভেরিয়েবল কস্টের রেটটা হচ্ছে, দেখো আমাদের ভেরিয়েবল কস্টের রেটটা কিন্তু 4 টাকা বলে দিয়েছে। যদি 4 টাকা দিয়ে গুণ দাও তাহলে প্রথমটা হবে 80,000, তারপরে 28,000 এর সঙ্গে 4 গুণ দাও 1,12,000 নাকি? স্যার 1,12,000। আর 32,000 এর সঙ্গে 4 গুণ করো 1,28,000। দেখো সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাবো কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএম। অর্থাৎ লিভারেজের একটা অঙ্ক তোমাদেরকে করে দেই, যেহেতু তোমরা অনেকদিন আগে লিভারেজ করেছো, তোমাদের মনে আছে কিনা। আর আমরা প্রথম যে কোশ্চেনটা ধরেছি 2015 সালের, এখান থেকে লিভারেজের অঙ্ক দিয়েছে, তো সেই জন্যই আমি এটা করে দিচ্ছি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সিএমটা বের হবে, বিয়োগ করো 2 লক্ষ থেকে 80,000 বাদ দিলে হবে 1,20,000। 2,80,000 থেকে 1,12,000 বাদ দিলে হবে 1,68,000। 1,68,000। 3,20,000 থেকে 1,28,000 বাদ দিলে হবে 1,92,000। 1,92,000। এটার নাম কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। আর আমরা এবার এখান থেকে লেস করব ফিক্সড কস্ট। দেখো আমাদের ফিক্সড কস্টটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। ওনারা ফিক্সড কস্টটা 70,000 টাকা বলেছিল, দেখছো তুমি প্রশ্নের মধ্যে 70,000 টাকা ফিক্সড কস্ট দিয়েছে। আর এই 70,000 টাকা কিন্তু চেঞ্জ হয় না, সকল ক্ষেত্রে 70,000 টাকা কিন্তু একই রকমই থাকবে।
সকল ক্ষেত্রে 70,000 কিন্তু একই রকমই থাকবে। তাহলে আমরা এবার 70,000টা বাদ দিয়ে দিলে এবার দেখো আমাদের চলে আসবে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ইবিআইটি। এটাকে আমরা বলবো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ইবিআইটি। দেখো তাহলে এটা কত আসছে? 50,000। এরপরটা কত আসছে? 98,000। 98,000। তারপরটা কত আসছে? 1,22,000। 1,22,000। তাহলে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ইবিআইটি 50,000, 98,000, 1,22,000 হয়েছে। আচ্ছা, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আচ্ছা এটা আমরা ইবিআইটি পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে লেস করব ইন্টারেস্ট। দেখো আমাদের ইন্টারেস্ট আমরা কিভাবে ধরবো? উপরে তাকাও, তোমার ডেট ক্যাপিটালের পরিমাণটা কিন্তু দেওয়া ছিল। ওই যে ডিবেঞ্চারটা ছিল 2 লাখ, তার উপরে ছিল 15% ইন্টারেস্ট, দেখছো? তাহলে তুমি 2 লাখের উপর 15% ধরবে। 2 লাখের উপর 15% ধরলে কিন্তু তোমার ইন্টারেস্টটা 30,000 হয়ে যাবে। আর এটা সবার জন্য। ইন্টারেস্টটা বাদ দিলে আমরা পেয়ে যাবো আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি। আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি আমাদের ইবিটিটা হয়ে যাবে 20,000, 68,000। আর এটা কত হবে দেখো তো? 98,000, 92,000। 92,000। এটাকে আমরা বলবো ইবিটি। আর ইবিটি থেকে আমরা এবার লেস করবো ট্যাক্স। তোমরা দেখো আমাদের ট্যাক্সের কথাটা ওরা 25% বলেছিল। তাহলে 20,000-এর 25% ধরো 5,000। 68,000 25% ধরো 17,000। 17,000। 92,000-এর 25% ধরো 23,000। 23। জি স্যার। তাহলে এবার আমরা পেয়ে যাবো আর্নিং আফটার ট্যাক্স। এটাকে আমরা বলবো ইএটি। জি স্যার। দেখো এটা হবে 15,000, এটা হবে কত? 51,000। হ্যাঁ হ্যাঁ স্যার। আর এটা হবে কত? 69,000। হ্যাঁ স্যার, 69,000। এটা হলো আর্নিং আফটার ট্যাক্স ইএটি। হ্যাঁ বলবে। হ্যাঁ হ্যাঁ দিছিলাম। বাসায় নাকি বাসায় বসে দিছিস? মানে দোকান? ও আচ্ছা। আমি বলছি কি ওই মানুষ লজ্জাই লাগে আর কি বলবো, ওই আমার যে লেনোভোর যে হেডফোনটা না, ওটা চার্জ হচ্ছে না। মানে চার্জার দিয়ে পোর্ট দিয়ে দিচ্ছি কিন্তু চার্জ হচ্ছে না। কিন্তু আমি মনে করছি আমার লাইন খারাপ। পরে দেখি মোবাইলে আবার চার্জ হচ্ছে, কিন্তু ওই 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 হেডফোনটা চার্জ হচ্ছে না, চার্জ শেষ হয়ে গেছে। চার্জ হচ্ছে না। কলেজ থেকে এসে আমি আজকে চার্জ দিচ্ছিলাম, ক্লাস শেষ করে এসে। হ্যাঁ, 1 বছর ওয়ারেন্টি দেখলাম কাগজে লেখা। হ্যাঁ এই যে ওয়ারেন্টি এন্ট্রিতে কাগজটা দেখা ভিডিও কল কর। প্যাকেট ছিল দেখুন ঢাকায়। এই যে
দেখা যায়? ও আচ্ছা আচ্ছা তাই না, তাহলে আর কিছু করার নেই। যদি ওয়ারেন্টি না থাকে তাহলে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা, তাহলে কি আমি কালকে তো বলবো না তোদের? তাহলে পরশুদিন গিয়ে দেখিস যে ভালো একটা মানে এই তার ছাড়া নেবো না, তার ছাড়া ভালো অবস্থা কোনটা, তাহলে আর একটা তাহলে নেওয়া লাগবে। আমার তো ক্লাস করা যাবে না, তাহলে ভালো মানে ইয়ে ব্লুটুথ ভালো। ঠিক আছে আচ্ছা। হ্যাঁ না খুঁজতেছি পাইনি, না খুঁজতেছি পাইনি, খুঁজতেছি পেয়ে যাব, আছে বাসা আছে না না অক্টোবরের 1 তারিখ, মানে পুরো সেপ্টেম্বর মাসটা থেকে তারপরে অক্টোবরের 1 তারিখ, 1 মাস। হ্যাঁ 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 আমি দেখে রাখতেছি, ওর মা এসে ফাইনাল করবে, তাদের মা। আচ্ছা আচ্ছা দেখো এবার কিন্তু ইয়েটি বের হয়ে গেছে আমাদের, আমরা এখন ইয়েটি থেকে ভাগ করবো নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। নাম্বার অফ ইকুইটি শেয়ার আছে দেখো একদম উপরে, দেখো নাম্বার অফ ইকুইটি শেয়ার 1000 দেওয়া আছে, দেখছো স্নেহা? স্যার 1000 দেওয়া আছে। তুমি কি দেখেছো নাম্বার অফ ইকুইটি শেয়ার যে 1000 দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই 1000 দিয়ে সবাইকে ভাগ দাও। এটা দিয়ে সবাইকে ভাগ দাও। আমরা যেভাবে করি আমরা এভাবে করব, আমরা এখানে ক্লোজ করব না, আমরা ক্লোজ না করে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে এবার আমরা লিখবো নাম্বার অফ ইকুইটি শেয়ার। আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ারটা হচ্ছে 1000। স্যার নাম্বার অফ ইকুইটি শেয়ার এটার পাশে কি স্যার আমরা কোনো চিহ্ন দিব? না 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 এটাকে আমরা লিখবো আর্নিং পার শেয়ার, যেটাকে আমরা বলি ইপিএস। তাহলে দেখো তো প্রথমটা হয়ে যাবে কত, 15। হ্যাঁ প্রথমটা 15। তারপরটা কত হয় 51, হ্যাঁ স্যার। তারপরটা কত হয় 69। এই জিনিসটা কি বের করা তুমি বুঝেছো তো স্নেহা? হ্যাঁ স্যার এই জিনিসটা বের করা আমাদের ইফেক্ট দেখানোর সময় এটা কাজে লাগবে, কিন্তু আমাদেরকে ওনারা যে প্রশ্ন করেছে, প্রথম যে প্রশ্নটা করেছে ওনারা রিকোয়ারমেন্ট 1-এ ডিওএল ডিএফএল ডিটিএল, মনে রেখো এই কাজটা কিন্তু আমরা শুধুমাত্র প্রথম ডাটা দিয়ে করবো, প্রেজেন্ট ডাটা দিয়ে করবো, সবগুলো ডাটা দিয়ে করবো না। এগুলো কিন্তু সবগুলো ডাটা দিয়ে আমরা করবো না, এগুলো করবো আমরা শুধুমাত্র প্রথম ডাটাটা দিয়ে। এই ডাটা দিয়ে শুধুমাত্র আমাদেরকে করতে পারে, এগুলো আমরা করবো হচ্ছে ইফেক্ট দেখানোর জন্য, কিন্তু এই ডাটাটা আমরা ব্যবহার করবো সবসময় ডিওএল ডিএফএল এবং ডিটিএল বের করার জন্য। তাহলে চলো প্রথমে আমরা রিকোয়ারমেন্ট 1-এর জবাব দিই। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1 আমাদেরকে বের করতে বলছে ডিওএল ডিএফএল ডিটিএল। তাহলে চলো আমরা বের করি।
ওনারা বলছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ এবং ডিগ্রি অফ টোটাল লিভারেজ। তাহলে লিখে ফেলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ডিওএল সমান সমান সূত্রটা হচ্ছে উপরে সিএম উপরে সিএম ডিভাইডেড বাই ইবিআইটি। ওয়ালাইকুম আসসালাম দৃষ্টি। হ্যাঁ, কমন স্টকের না, কমন স্টকের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সিএম ডিভাইডেড বাই ইবিআইডি টা হচ্ছে তোমার ডিওএল বের করার সূত্র। আর এটা কিন্তু ব্যবহার করতে হবে আমাদেরকে কারেন্ট ডাটাটা, বুঝছো? কারেন্ট যে ডাটাটা আছে সেই ডাটা থেকে এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো স্নেহা, কারেন্ট ডাটার মধ্যে কি কি আছে? আমাদের সিএম টা কারেন্ট ডাটায় কত আছে দেখো, ওই যে সিএম আছে 1,20,000, দেখেছো? জি স্যার। তাহলে সিএম টা আছে 1,20,000, লিখে দাও। আর ইবিআইটা আছে 50,000। আর ইবিআইটি টা আছে 50,000। এটা কিন্তু প্রেজেন্ট ডাটা থেকে নিব আমরা সব সময় 50,000। তাহলে তুমি 1,20,000 কে 50,000 দিয়ে ভাগ করো, 2.4। তাহলে আমাদের রেজাল্ট আসবে 2.4। এটার অ্যানসার হবে টাইমস, 2.4 টাইমস। ঠিক আছে? জি স্যার। তাহলে ডিওএল টা কিভাবে বের করা হয়েছে তুমি কি বুঝেছো স্নেহা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ এটাকে আমরা বলি ডিএফএল। দেখো যদি প্রশ্নের প্রিফারেন্স ডিভিডেন্ডটা না থাকে, প্রশ্নে যখন প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে না তখন ডিএফএল বের করার সূত্র একরকম, আর প্রশ্নে যখন প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে তখন এদের সূত্র হচ্ছে আরেক রকম। আমি দুইটা সূত্রই তোমাকে লিখে দিব। এখন আমাদের এই অঙ্কে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে, যেহেতু প্রিফারেন্স ডিভিডেন্ড নাই, তাহলে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস আই, এটা 1 নাকি যেটা আই, ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস আই। এই সূত্রটা আমরা ব্যবহার করব, যখন প্রশ্নে প্রিফারেন্স ডিভিডেন্ড থাকবে না। কিন্তু যদি প্রশ্নে প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে তাহলে কিন্তু এটা সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? জি স্যার। তখন আমাদের ডিএফএল বের করার সূত্র যেটা হবে আমি লিখে দিচ্ছি। তখন হবে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস আই মাইনাস পিডি, পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড, ডিভাইডেড বাই 1 মাইনাস পি, পি মানে ট্যাক্স রেট। তখন সূত্রটা হবে এটা,
এই যে আমি সূত্র যেটা লিখলাম, মাইনাস আই, তারপর হচ্ছে মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড PD divided by 1 minus T. স্যার এটা কি 1? ও না, এটা 1, এটা I, এটা I, এটা 1। তার মানে এই সূত্রটা হবে যখন আমরা প্রশ্নের মধ্যে যখন আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, আর যখন প্রশ্নের প্রিফারেন্স ডিভিডেন্ড থাকে না তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। তার মানে এই অঙ্কে তোমার প্রিফারেন্স ডিভিডেন্ড নাই, তাই তুমি এই সূত্রটা ব্যবহার করবে। এটা তো তুমি সূত্রটা খালি খাতায় লিখে রাখো। জি স্যার, স্যার লিখছি। এরপরে আসো আমরা ইবিআইডি এর মানটা বসাই দিই। দেখো তো আমাদের ইবিআইডি টা কত ছিল? 50,000 ছিল। জি স্যার, ইবিআইডি ছিল 50,000, নিচের ইবিআইডি টা হবে 50,000, আর ইন্টারেস্ট আই ছিল 30,000। খেয়াল আছে? আই মানে ইন্টারেস্ট, আর ওটা ছিল 30,000। হ্যাঁ স্যার 30,000। তাহলে দেখো উপরে 50,000 আর নিচে হবে 20,000। 2.5। তাহলে দেখো আমাদের রেজাল্টটা চলে আসবে 2.5 টাইমস। জি স্যার, 2.5 টাইমস। আমরা ডিওএল টা পেয়ে গেলাম, ডিএফএল টা পেয়ে গেলাম। এবার আমরা বের করব ডিগ্রি অফ টোটাল লিভারেজ। ডিগ্রি অফ টোটাল লিভারেজ কে আমরা বলি ডিটিএল, আর ডিটিএল টা সমান সমান ডিওএল ইনটু ডিএফএল। ডিওএল এবং ডিএফএল কে গুণ করলে আমরা ডিটিএল টা পেয়ে যাই। তুমি দেখো তোমার ডিওএল এর মানটা কত ছিল? ডিওএল এর মানটা ছিল 2.4, আর এটা ছিল 2.5, আর এই দুইটা গুণ করলে কত হয় দেখো? 6। সরাসরি কত চলে আসে? স্যার 6 আসে। তাহলে 6 টাইমস। স্নেহা, তুমি কি লিভারেজের এই তিনটা ক্যালকুলেশনটা বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা স্নেহা, ইফেক্টটা দেখাতে একটু সময় লাগবে, বুঝছো? আমার 9:30 বেজে গেছে তো, ওই আচ্ছা প্রিলিমিনারি স্যার, আবার ক্লাস আছে। আমি তোমার ইফেক্টটাকে না হয় পরে ক্লাসে করে দেবো না? আচ্ছা স্যার সমস্যা নেই। ইফেক্ট অন লিভারেজ, আমরা ইফেক্ট অন লিভারেজটা আমরা পরে ক্লাসে করব, এবং এটা ওনারা রিকোয়ারমেন্ট 2 তে দেখাতে বলেছে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 এ করেছি ডিওএল ডিএফএল ডিটিএল, আর রিকোয়ারমেন্ট 2 তে আমরা করব ইফেক্ট অন লিভারেজ। আর ইফেক্টটা দেখাতে একটু সময় লাগবে, সময় থাকলে আমি করে দিতাম, কারণ ওদের ক্লাসে আবার ওরা বসে আছে। 2 নম্বর রিকোয়ারমেন্টে ইফেক্ট অন লিভারেজটা আমরা পরে ক্লাসে করে নেব, ঠিক আছে? তাহলে তোমাদেরকে লিভারেজটা পুরোপুরি দেখানো হয়ে যাবে আমার। আমি তাহলে ইফেক্ট অন লিভারেজটা আগামী ক্লাসে দেখালে আমার লিভারেজটা দেখানো হয়ে যাবে, যেহেতু সালের কোশ্চেন আসছে তাই আমি করে দিচ্ছি। তারপর আবার আমরা সামনের দিকে আগাবো না, ঠিক আছে? আমি তাহলে আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি টেক্সট ক্লাসটা। আমি পরের দিন ইফেক্টটা দেখিয়ে তারপর আবার সামনের দিকে আগে যাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।